এখন ভোর 4টে। চারদিকটা দেখুন কিরম ঘুটঘুটে অন্ধকার, আর সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। আমরা যখন কোর এরিয়ায় ছিলাম তখন যে সেই বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি এখনও থামেনি। টিনটিনবাবু এখন গভীর ঘুমে, অথচ ওকে ডাকতেই হবে, কারণ 4:30টায় আমাদের বেরোতে হবে। যে 5টা থেকে আমাদের আজকে বাফার জোনের সাফারি। আমি রিসেপশনে চলে এলাম, কারণ ওনারা ব্রেকফাস্ট প্যাক করে দেবেন, সেটা নিয়ে আমরা বেরোবো। এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না। বাঘ দেখতে যাব, আপাতত বাঘের মাসিকে দেখেই বোধহয় সন্তুষ্ট থাকতে হবে, যা মনে হচ্ছে আমার। চলুন বাফার এরিয়া থেকে ঘুরে আসি। আমার ক্যাব এসে গেছে। একটু লেট হয়ে গেল অবশ্য, কারণ ও বলল ওর গাড়ির নাকি টায়ার পাংচার হয়ে গেছিল এই বৃষ্টিতে। টিনটিনও উঠে পড়েছে এতক্ষণে এবং রেডিও হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু আমার একটাই চিন্তা, বৃষ্টি এখনো কমেনি। কি করে আমরা সাফারিটা করব, এটা কিন্তু সত্যি খুব চিন্তার বিষয়। সাফারিটা আদৌ হবে তো? তবে কালকে খবর নিয়েছিলাম, বৃষ্টিতে কোর এরিয়া বন্ধ থাকলেও বাফার জোন কিন্তু খোলাই থাকে। সে না হয় খোলা থাকলো, কিন্তু সাফারিটা কিরকম করে হবে, বা সাইটিংই বা কি করে হবে? যাই হোক, দুশ্চিন্তা মাথায় নিয়েই আমরা রওনা হলাম। আজকে আমরা যে গেটটা দিয়ে ঢুকবো, সেই গেটটার নাম মদনাপুর গেট। এটা একটা গ্রাম, সেই গ্রামের নামই মদনাপুর। সেই গ্রামে যে গেটটা, সেটাই মদনাপুর গেট। কালকে আপনাদের বললাম না 22টা এরকম গেট আছে আন্ধেরি তারোবার এই ফরেস্টে ঢুকতে গেলে। জানেন কালকে সারা রাত আমি শুধু কি ভেবেছি? সেই যে মাহারা বাচ্চাটা, যাকে আমরা কালকে কোর এরিয়াতে দেখে এলাম, সে তার মার দেখা পেলো কিনা, তার মাকে খুঁজে পেলো কিনা। সত্যি বলছি, আমার ভীষণ মন খারাপ লাগছে ওই বাচ্চাটার জন্য। টিনটিন বলছে তুমি একটা কাজ করো, তুমি এদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, এই গাইডদের, যে ওদের কাছে খবর থাকবে যে ছোটি তারা তার মেয়েকে খুঁজে পেয়েছে কিনা। একদিনেই কেমন যেন সব নিজের লাগছে। জঙ্গলের মাহাত্ম্যই বোধহয় এটা। সেই ছোট্টবেলা থেকে জিম করবেটের গল্প পড়ছি, তারপর আরণ্যক বা বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে। এই সব কিছু পড়তে পড়তে কোনো সময় মনে হয়নি এরা আমার থেকে দূরে, বা এরা আমার নিজের নয়। আমি সারা জীবন শহরে বড় হয়েছি, কলকাতা শহর, তারপর মুম্বাই শহর, কিন্তু তারপরও কোথায় যেন এই জঙ্গল, এই প্রকৃতি, এই পশু পাখিগুলো সব আমার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর টিনটিনও হয়েছে ঠিক সেরকম। ও আমার থেকেও অনেক 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 বেশি প্রকৃতি প্রেমিক, অনেক বেশি পশু পাখিকে ভালোবাসে। ও বলে এই পৃথিবীতে ওরাই থাকুক না, আমাদের থাকার কি দরকার। এই যে আমরা এসে গেছি মদনাপুর সাফারি গেটের সামনে। যেহেতু বৃষ্টি পড়ছে, সেহেতু আজকে সব জিপসিগুলো ঢাকা। সেরকমই একটা জিপসি আমাদের জন্য রেডি হচ্ছে। ততক্ষণে যে ফর্মালিটিসগুলো করার, সেগুলো আমরা করে নিয়েছি। কালকে তো আমি ডিটেলসে বলেছি আপনাদের। কোর এরিয়ার যে ভিডিও আমি বানিয়েছি, নিশ্চয়ই সেটা এতক্ষণে দেখে ফেলেছেন। সেখানেই আমি ডিটেলসে আলোচনা করেছি কি কি ফর্মালিটিস এই গেট দিয়ে ঢোকার আগে করতে হয়। তাই একই আলোচনা আর দুবার করে করলাম না। আজ মন চেয়েছে আন্ধেরি তারোবা রিজার্ভ ফরেস্টের দ্বিতীয় ভাগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথম ভিডিওটা আমি বানিয়েছি কোর এরিয়া নিয়ে, এটা আমার দ্বিতীয় ভিডিও। এখানে আমি বানাবো বাফার এরিয়া নিয়ে। ইতিমধ্যে আমি ওই ছাউনিটা বা ট্রিপলটা বলেছি খুলে ফেলতে, কারণ বৃষ্টি অনেকটা ধরে এসেছে। মাথার ওপর একটা এরকম ছাউনি থাকলে জঙ্গলকে ঠিক কাছ থেকে পাওয়া যায় না। মনে হয় যেন জঙ্গল আর আমার মাঝে কিসের একটা বাধা হয়ে রয়েছে। আসুক গে বৃষ্টি, কালকেও ভিজেছি, আজকেও ভিজবো, কোনো পরোয়া নেই। জঙ্গল সত্যি বড় সুন্দর, তাই না? কি সুন্দর সুন্দর যে পাখি চারদিকে ডাকছে, যদি আপনাদের সব ভালো করে শোনাতে পারতাম বা দেখাতে পারতাম। ये जंगल में टाइगर, लेपर्ड, फ्लैट डियर, स्पॉटेड डियर, स्पॉटेड डियर है।
ताड़ोबा का एरिया भी काफी बड़ा है, 1700 स्क्वायर किलोमीटर का एरिया है पूरा। कम से कम इसमें 22 गेट है। ঢুকতেই এক পাল হরিণ আমাদের স্বাগত জানালো। ये हमारे स्पॉटेड झुंड में डियर। जैसे कि जूनाबाई टाइग्रिस है और उसको 2 कप्स है। ये চিড়িয়াখানায় হরিণ দেখা আর এরকম জঙ্গলের মধ্যে হঠাৎ করে এক পাল হরিণ দেখা কত তফাৎ, যারা দেখেছেন তারা সবাই জানেন। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা তো বুঝতেই পাচ্ছেন এর অনুভূতিটা কেমন। वो मेल है, वो देखो वो वाला डोमिनेट मेल है इसके पीछे। ये बड़ा वाला जो है हाँ, ये बड़ा मेल वाला, है। मेल वाला। अच्छा ये मेल है, हाँ मतलब मेल का पहचान कैसे होता है, सींग से क्या? हाँ, सिंग से होता है ओके। और साइज में बड़ा रहता है। हम्म, ये अडल्ट है अभी। अच्छा जो सिंग है ना, हाँ, काफी हाँ। छोटे हैं ना, हाँ वो अभी अडल्ट है। हाँ। এখানে সব জায়গাতেই ওয়াচ টাওয়ার করা রয়েছে। সব জায়গা বলতে যেখানে যেখানে জলের ব্যবস্থা রয়েছে, কারণ বাঘ তো জল খেতে আসবেই। আর ওই যে দেখুন ওই গাছটাতে প্রচুর বোলতার চাক, না বোলতা না, ভুল বললাম, মৌমাছির চাক। আমি কিছু কিছু জায়গা কিন্তু মিউট করিনি, আমার গাইড যা বলছেন তা একটু চেষ্টা করলে আপনারাও শুনতে পাবেন। আমি জিজ্ঞেস করলাম এই চাক ভেঙে আপনারা মধু বের করেন কিনা। ওনারা বললেন একেবারেই নাকি করেন না। আন্ধারি তারোবার এই জঙ্গল কিন্তু মধ্যপ্রদেশ অব্দি বিস্তৃত। এর সঙ্গেই লাগোয়া আছে পেঞ্চের জঙ্গল। অনেকে একসাথে কিন্তু এই ট্যুরটা করেন, আন্ধেরি তারোবা আর পেঞ্চ দুটোই একসাথে করেন। আজকে সকালের এই বাফার জোনে আমার কিন্তু একটু সন্দেহ আছে আজকে আমাদের বাঘমামা দেখা দেবেন কিনা, কারণ প্রচণ্ড গরমের পর কালকেই এসেছে বৃষ্টি, চারিদিক হয়ে গেছে একদম ঠান্ডা। তিনি কিন্তু মেজাজে ঘুম লাগিয়েছেন বলেই আমার মনে হয়। এখন থেকে যদি বৃষ্টি আর না হয়, আর বিকেলেও আমাদের আছে আর একটা সাফারি বাফার জোন 2, তাহলে হয়তো একটু সম্ভাবনা থাকবে যে বাঘমামাকে দেখা যাবে। যাই হোক, বাঘকে দেখা যাক আর না যাক, জঙ্গলের মজাই আলাদা। এই বৃষ্টি ভেজা জঙ্গলে সত্যি বলতে কি অদ্ভুত একটা গন্ধ আসছিল। এই গাছগুলো এতদিন পরে স্নান করে যেন একেবারে ঝরঝরে তাজা সজীব হয়ে উঠেছে। সেই ভেজা মাটির গন্ধ আর এই এত সবুজের গন্ধ মিলেমিশে অদ্ভুত সুন্দর করে তুলেছিল আজকের এই সকালটা। আমি হঠাৎ একটা খুব সুন্দর নীল রঙের পাখি দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। তাতে আমাদের গাইড বললেন ওটা নাকি ইন্ডিয়ান পিট্টা। इंडियन पिट्टा, इंडियन पिट्टा। ये हिमालय से माइग्रेट करता है, अच्छा। साउथ से हिमालय से। বেঙ্গল টাইগার ছাড়াও এখানে কিন্তু আরো অনেক রকম পশু পাখি আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ইন্ডিয়ান কিংফিশার, ব্রাউন ফিশ আউল, প্যারাডাইজ ফ্লাই ক্যাচার, ইন্ডিয়ান পিট্টা বা নভরাং, এটা উড়লে 9টা রং দেখা যায়, ঢোল বা ওয়াইল্ড ডগ, লাঙ্গুর, গড়, লেপার্ড, নীলগাই, অনেকে একে নীল ঘোড়া বলে, সাম্বার ডিয়ার, বাঘের উপস্থিতি যে 100% আপনাকে বলে দেবে, স্লথ বেয়ার আর বন্য শুয়োর। এছাড়াও আছে অনেক রেপটাইলস, নানা ধরনের সাপ, স্পটেড ডিয়ার যেটা এক্ষুনি আমরা দেখলাম যে আমাদের প্রথমেই স্বাগত জানালো। তাই শুধু বেঙ্গল টাইগার নয়, এখানে এরকম অনেক জীবজন্তুই আপনারা দেখতে পাবেন। আর সত্যি বলতে কি এত সুন্দর সুন্দর পাখি এখানে আছে, আপনাদের আমি বলছিলাম না কোর এরিয়ার ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম আমি যেখানে আছি, যে রিসোর্টে আছি, সেই রিসোর্টটার সামনেই, মানে সেই রিসোর্টটার গাছের মধ্যেই এত সুন্দর সুন্দর পাখি আছে। এক্ষুনি যে পাখির ছবিটা আপনাদের দেখালাম, প্যারাডাইজ ফ্লাই ক্যাচার, এর 2টো কালার হয়, একটা অরেঞ্জ একটা সাদা। এই সব পাখিগুলোই কিন্তু আমার রিসোর্টটার সামনে ঘোরাফেরা করছে, কিন্তু দুঃখের বিষয় আমি একটারও ছবি তুলতে পারছি না, তাই আপনাদের ভালো করে দেখাতেও পাচ্ছি না। কিন্তু সত্যি অপূর্ব এই পাখিগুলো। এক্ষুনি খবর এসেছে আশেপাশেই দেখা গেছে একটা ওয়াইল্ড ডগের ঝুন্ডকে বা ওয়াইল্ড ডগের দলকে।
বা ঢোলের দলকে বলতে পারেন। তাই আমাদের গাইড আপ্রাণ চেষ্টা করছে সেই দলটাকে খোঁজার। দুঃখের বিষয় আমাদের জন্য তো আর তারা অপেক্ষা করবে না, তাই মনে হয় সেই দলটা কোথাও চলে গেছে। আমরা অনেক খুঁজেও সেই বন্য কুকুরের দলটাকে খুঁজে পেলাম না। জানেন, এই বন্য কুকুরের দলকে বাঘও ভয় পায়। এই কুকুরের দল যদি একবার বাঘকে অ্যাটাক করে তাহলে বাঘও কিন্তু বাঁচতে পারে না। তাই বাঘ কি করে জানেন? যার জন্য বাঘকেও আবার এই বন্য কুকুরের দল ভয় পায়। এই কুকুরের যখন বাচ্চা হয়, বাঘ কি করে প্রথমেই সেই বাচ্চাটাকে খেয়ে নেয়, যাতে এই কুকুরের দল বাড়তে না পারে বা দলে ভারী হতে না পারে। বাঘ নিজেকে সুরক্ষিত রাখতে, বাঘ নিজের বাচ্চাদের সুরক্ষিত রাখতে এই কুকুরের দলের যখন বাচ্চা হয় তখনই সে খেয়ে ফেলে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি একটা বন্য দাঁতাল শুয়োর খুব তাড়াতাড়ি, কিসের তাড়া সে ওই জানে, রাস্তাটা পার হয়ে এদিক থেকে ওদিকে ছুটতে পালিয়ে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে ঢোল আর বাঘের ব্যাপারটা বুঝলেন তো? একে অপরের চরম শত্রু, দুজনেই দুজনকে এড়িয়ে চলে। আর বাঘের টেকনিকটা বুঝলেন? সত্যি জঙ্গলের নিয়মটাই ভারী অদ্ভুত। তবে একটা জিনিস, এদের মধ্যে তো কোনো ভনিতা নেই। এরা যা এরা তা, এরা সামনে যা পেছনেও তা। এখন আমরা যেখানটাতে বাঘের অপেক্ষায় আছি, এখানটায় আসলে বাঘ জল খেতে আসে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, কালকে বৃষ্টি হওয়াতে চারিদিকের পরিবেশটা খুব ঠান্ডা হয়ে গেছে, তাই বাঘ নিশ্চিন্তে কোথাও বসে ঘুম লাগাচ্ছে। টিনটিন বলল, ঠিকই তো করেছে, এইরকম ওয়েদার থাকলে আমিও একটা ঘুম লাগাতাম। সকালে ঘুমোতাম, সেই বিকেলে গিয়ে উঠতাম। কে জানে, আমাদের বাঘ মামাও বোধহয় সেই বিকেলেই উঠবেন। ইতিমধ্যে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজকে অন্তত এটা বলা যায় না মর্নিং শোজ দ্য ডে, তাই না? সকালে ওই প্রচণ্ড বৃষ্টির পর এই রকম পেজা পেজা তুলোর নীলাকাশ, সত্যি ভাবতেও পারছি না। এরকম আকাশ দেখলে সত্যি বলতে কি আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। আপনাদের বোধহয় এই কথা আমি আগেও বলেছি। বহু বছর আমি কলকাতা ছাড়া। কলকাতার সব কিছু তো বটেই, বিশেষ করে পুজোর কলকাতাকে ভীষণ ভীষণ মিস করি। আর এই আকাশ বারবার মনে করিয়ে দেয় মা আসছে। সুদূর নাগপুরের এই জঙ্গলেও একটুর জন্য হলেও মনটা হঠাৎ ভরাক্রান্ত হয়ে উঠল। কিন্তু না, সামনে দেখুন একটা হরিণ ছুটে যাচ্ছে। এটাই বোধহয় জীবন, তাই না? টিনটিনের যখন 10 বছর বয়স, তখন টিনটিন একটা এসে লিখেছিল। এসে বা একটা টপিক বলতে পারেন, হোয়াট ইজ লাইফ। এই মুহূর্তে আমার তার একটা লাইন মনে পড়ে গেল। মানে টিনটিন ওই লেখাটায় লিখেছিল, আমার যখন অ্যাকোরিয়ামের একটা মাছ মরে যায় আমি খুব কাঁদি, আমার খুব কষ্ট হয়, কিন্তু পরক্ষণেই যখন আমি আমার ফেভারিট কার্টুনটা টিভিতে দেখি আমি খুব হেসে উঠি। তো এটাই লাইফ, এক্স্যাক্টলি, তাই না? আমার কিন্তু এই মুহূর্তে একদম সেই লাইনটার সাথে যেন নিজেকে একদম একাত্ম করে ফেললাম। এক্ষুনি আমার মনটা কিরকম একটা মন খারাপ হয়ে গেছিল এই সুন্দর আকাশ দেখে, কলকাতাকে মিস করে, কলকাতার পুজোকে মিস করে। আর এই খোলা প্রান্তর, একদম উন্মুক্ত প্রান্তর, ঝলমলে আকাশ, আর আমার চোখের সামনে এক ঝাঁক হরিণ। আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ ওনারা বেশি কাছে যাচ্ছেন না, হরিণের দলটার অনেকটা দূরে আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, তো পরক্ষণেই মনটা আবার আনন্দে ভরে উঠল। জীবন তো এটাই। দেখুন এই হরিণ আর হরিণের বাচ্চাটা কি সুন্দর না? এর থেকে মন ভালো করার দৃশ্য আর কিছু হতে পারে কি? না, পারে না। অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত একটা অনুভূতিতে আমি আর টিনটিন আপাতত বুঁদ হয়ে আছি।
আজকে সকালটা সত্যি অন্যরকম। আর আমাদের গাইড এই মুহূর্তে আমাকে বলেও দিলেন যে বাঘ এখন কিন্তু ঘুমোচ্ছে। আজকে জঙ্গল একদম শান্ত, কোনো কল নেই। আপনাদের কোর এরিয়ায় বলেছিলাম না সাম্বার ডিয়ার একটা কল দেয়, মানে ওর কল অব্যর্থ হবেই হবে। আজকে কোনো কল নেই। একটা লাঙ্গুর দেখুন ছুটে ছুটে রাস্তা পার হচ্ছে। পুরো জঙ্গল আজকে শান্ত, চুপ করে যেন সবাই ঘুমিয়ে আছে, বা বাঘ ঘুমোচ্ছে বলে আজকে অন্যান্য পশু পাখিগুলো নিশ্চিন্তে বোধহয় এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতে পারছে, কারণ বনের রাজা এখন অঘোর নিদ্রায়। অদ্ভুতভাবে জঙ্গল সত্যিই কিন্তু শান্ত। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। এই সমস্ত গাড়িগুলো এখানে এসে থামে। যে যেখানে আছেন রিসোর্টে তারাই ব্রেকফাস্ট গাড়িতে দিয়ে দেন, এখানে এসে ব্রেকফাস্টটা হয়। আমি আর টিনটিনও সেই মতো ব্রেকফাস্টটা করে নিলাম। পর্যাপ্ত পরিমাণে ব্রেকফাস্ট, এত তো আমাদের লাগবেই না। এই বাস্কেটে করে 3 বোতল জল, দুটো ফয়েল প্যাকে স্যান্ডউইচ, দুটো ফয়েল প্যাকে পোহা, তার সাথে ডিম সেদ্ধ এবং তার সাথে কলা, আর তার সাথে চা বা কফি, যে যেটা খাবেন। আমাদের পক্ষে তো এত অসম্ভব, আমরা একটা প্যাকেটই পুরোপুরি শেষ করতে পারিনি। তারপর একটু চা খেয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। একটা অদ্ভুত ব্যাপার জানেন, আমি যেখানে যেখানে মোটামুটি দেখেছি সবাই কিন্তু নোংরা জিনিসপত্রগুলো এখানেই ফেলে চলে যায়, কিন্তু না, এখানে কিন্তু সেটা হয়নি। একটা কিচ্ছু এখানে পড়েছিল না। যাই হোক, ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের গাইডের কাছে একটা বাইনোকুলার ছিল, টিনটিন আপাতত সেটা নিয়েই পাখি দেখতে ব্যস্ত। আরও কিছুক্ষণ আমরা ঘুরলাম, কিন্তু সত্যি বাঘমামা এখন গভীর নিদ্রায়। তাই সকালের এই বাফার জোনে বাঘমামাকে দেখা হলো না। ইতিমধ্যে আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের 4 ঘন্টার এই বাফার জোন কমপ্লিট। আজ আমার অবশ্য একটু লেট হয়ে গেছিলো, পুরোপুরি 4 ঘন্টা আমার হয়নি, কিন্তু নর্মালি এটা 4 ঘন্টারই থাকে, 5টা থেকে 9টা পর্যন্ত। চলুন তাহলে রিসোর্টে ফিরে যাই, আবার আসবো একটু পরেই। আমরা চলে এসেছি রিসোর্টে, একটু রেস্ট নিয়েছি। এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চে আজকে অঢেল ব্যবস্থা। আমি তো আগের দিনই বললাম, মানে আমার কোর এরিয়ার ভিডিওতেই আমি বলেছিলাম এরা খুব সুন্দর খাবার পরিবেশন করেন, সুস্বাদু এবং হাইজেনিক, এবং সেটা পরিবেশনও খুব সুন্দরভাবে করেন এরা। পুরো খাবার এরিয়াটাও দেখুন কত বড়। আর সেই সঙ্গে উপরি পাওনা কি জানেন, নানা রকম পাখি। আমাদের যেমন মাঝে মাঝে চড়াই পাখি ঢুকে আসে ঘরে, এখানে এই সমস্ত পাখিগুলো দেখুন দূর থেকে। এই পাখিটা ঢুকে এসেছিল খাবার এরিয়াতে, টিনটিন তার পিছু পিছু ক্যামেরা নিয়ে যেই ছুটেছে ও পালিয়ে গেছে। এরকম আরও অনেক পাখি এখানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমাদের আবার সেকেন্ড বাফার জোনের টাইম হয়ে গেছে, ক্যাবও এসে গেছে এবং আমরা বেরিয়েও পড়েছি। চলুন তবে সেকেন্ড সাফারি এবং এবারের মতো আমাদের শেষ সাফারিতে আমরা যাই। আন্ধারিতারবা আসতে গেলে আপনাকে এর বুকিং সেরে রাখতে হবে অনেক আগেই। ধরুন আপনি মে মাসে আসবেন, আপনাকে কিন্তু এর বুকিং করতে হবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই, মানে মোটামুটি 3 থেকে 4 মাস আগে। এখানে আসার সবথেকে ভালো সময় কিন্তু মে, যদিও প্রচণ্ড গরম থাকে, কিন্তু সাইটিং হিসেবে মে মাস হচ্ছে একদম সেরা। এছাড়াও আপনি শীতকালে তো আসতেই পারেন। আর বর্ষাকালে কোর এরিয়া বন্ধ থাকে, যদিও বাফার এরিয়া খোলাই থাকে। আজকে আমরা যে গেট দিয়ে যাব সেই গেটের নাম আলিঝঞ্ঝা গেট। এই গেটেরও কিন্তু বিশেষ ব্যাপার আছে। বিশেষ ব্যাপার মানে এটাই যে গেট অনুযায়ী কিন্তু সাইটিংটা হয়, মানে যে এরিয়াতে যে বাঘ বেশি দেখা যায় সেই গেটগুলোরই প্রাধান্য বেশি থাকে। আমরা এখানে আসার পরই শুনলাম আলিঝঞ্ঝাতে সবথেকে ভালো সাইটিং হচ্ছে। আজ সকালেই দেখা গেছে ফিমেল টাইগার নয়নতারা, ফিমেল টাইগার
চাঁদনি আর মেল টাইগার বিলভাদ্রকে। আর বাঘ দেখতেই তো মানুষজন আসেন। আমরা এসে পৌঁছে গেছি। এবার আমাদের যা ফর্মালিটিস এর আগে করেছি সেগুলো সব করে নিয়ে ভেতরে ঢুকতে হবে। এবারের মতো এটাই আমাদের এখানকার আপাতত শেষ সাফারি। আমার যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে 2টো সাফারি আর একটা কোর এরিয়া ছিল। সত্যি বলতে কি মনে হচ্ছে আরও কয়েকদিন থেকে যাই, আরও কয়েকটা সাফারি করে তবেই আমি বাড়ি ফিরি। এখন আমরা যে বাফার এরিয়ার মধ্যে ঢুকলাম, আমাদের এখনকার যিনি গাইড আছেন তিনি বললেন এখানে খুব ভালো সাইটিং হচ্ছে বেশ কদিন ধরেই। আর আজকের ওয়েদার নাকি খুব সুন্দর সাইটিংয়ের জন্য, কারণ কাল সারা রাত বৃষ্টি হওয়াতে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। আর সারা সকাল বাঘ ঘুমিয়েছে, যেরকম আমাদের সকালে হলো। সকালে আমরা যে বাফার জোনে গেছিলাম সেখানে কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি, আর এখন বাঘের একটু ওঠার সময়। তাই খুব সম্ভাবনা আছে আমরা এই সাফারিতে বাঘকে দেখতে পাবই। এখানে আছে চান্দা আর চাঁদনি, এরা 2 বোন। এরা কিন্তু আবার ছোটি তারা, মানে কালকে আমরা কোর এরিয়ায় যার বাচ্চাটা হারিয়ে গেছিল সেই ছোটি তারারই কিন্তু এরা মেয়ে। এরা 2 বোন। দেখুন, আগের সাফারির মতো এবারেও কিন্তু আমাদের অভ্যর্থনা করলো এক ঝাঁক স্পটেড ডিয়ার। বলতে হবে আন্ধেরি তারবা আমাদের খুব সুন্দর অভ্যর্থনা করছে। কিন্তু যেটা বলছিলাম, মেল টাইগারের মধ্যে এখন আন্ধেরি তারবার বিখ্যাত এবং সবথেকে বড় বাঘ হচ্ছে ছোটা মটকা। কিন্তু এই মুহূর্তে ছোটা মটকা উন্ডেড। কিছুদিন আগেই গেছে বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমাতে সে লড়াই করেছে আর একটা মেল বাঘের সঙ্গে যার নাম ব্রহ্মা, এবং ব্রহ্মাকে মেরেই ফেলেছে আর নিজেও ক্ষতবিক্ষত হয়েছে। এর আগে আরও 2টো মেল বাঘকে এই ছোটা মটকা কিন্তু মেরেছে। তাদের নাম যথাক্রমে মোগলি আর বজরঙ্গি। ছোটা মটকা যার ছেলে তার নাম মটকাসুর। ভারী সুন্দর আর মজার মজার এই সমস্ত গল্প শুনতে শুনতে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছিল। এই যে চাঁদনি আর চান্দার কথা বলছি, কিছুদিন আগে এই 2 বোনের মধ্যে নাকি তুমুল ঝগড়া হয়েছে। আর এই 2 বোন কোথায় থাকে, তাদের প্রিয় জায়গা কোনটা, সেটাও আপনাদের দেখাবো। আমাদের গাইড তাদের সন্ধানে আমাদের সেখানেও নিয়ে গিয়েছিলেন। আর এখানে আছে বিজলি। বিজলির আবার বেবি হয়েছে, 3টে বেবি হয়েছে বিজলির। পথে যেতে যেতে আমরা আমাদের জাতীয় পাখিকেও দেখতে পেয়ে গেলাম। যা বলছিলাম, বিজলির আবার 3টে বেবি হয়েছে। এই বিজলিও কিন্তু ছোটি তারার মেয়ে। তার মানে ভাবুন, এই ছোটি তারার শুধু মেয়ে নয়, এখানে নাতি নাতনিও আছে। পুরো পরিবার আছে এই আন্ধেরি তারবার জঙ্গলে। আর একটা ময়ূর। আমার খুব ইচ্ছা ছিল এই মেঘলা পরিবেশে যদি একটুও প্যাখম মালে, না সেটা হলো না। কেমন লাগছে এই বাঘের গল্পগুলো শুনতে? মায়া, মায়াও কিন্তু আন্ধেরি তারবার আর একটা বিখ্যাত বাঘের নাম। মায়া অবশ্য এখন আর নেই, কিন্তু একসময় এই মায়া কিন্তু জঙ্গল কাঁপিয়েছে। ছোটা মটকা এখন উন্ডেড বলে এই বন দপ্তরের কর্মীরাই কিন্তু তাকে খাবার দিয়ে আসছে, কারণ তার শিকার করার ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি, এতটাই সে উন্ডেড। यहाँ पे सुबह तो एक ही दिखा था। ग्रुप है मैम, उधर ग्रुप है। फीमेल होगा, इस अल्फा मेल होगा इसके ग्रुप में। जो ग्रुप का सेफ्टी लेने वाला एक मेल रहता है मैम, अल्फा और डोमिनेंट मेल रहता है। अच्छा, उसको अल्फा बोलते हैं। हाँ, उसका वो पूरा ग्रुप का सेफ्टी लेता है। सपोज टाइगर आ गया अटैक करने के लिए, पहले सामने हो जाओ, वो हो जाएगा, सबको बीच में लेगा, सामने हो जाएगा वो खड़ा।
टाइगर के सामने। इसमें छोटे छोटे बच्चे ये जो फेंसिंग लगाया ना मैम, एक ग्रास डेवलपिंग के लिए लगाया, यहाँ पे जो ग्रास आया है ना, हाँ हाँ ये डिपार्टमेंट ने किया हुआ तो लेकिन ये तो पूरा ये हो गिर गया मैम बारिश के और तूफान की वजह से। हाँ और आज का वेदर भी अच्छा है टाइगर मूवमेंट के लिए, कभी भी टाइगर मूवमेंट करता है, अच्छा कोई भी टाइम ठंडा है। আশা করি এতক্ষণ আমার গাইড যে কথাগুলো বললেন আপনারা শুনতে পেয়েছেন। তাই না হতেই পারে ফ্যামিলি না পুরো पूरा फैमिली हाँ दोनों भी आप हाँ ब्राउन ये फिश आउल देखा मैम, देखो देख, एकदम डेंस है देखो ब्राउन फिश आउल, ब्राउन फिश आउल ये कुंभिका पेडरम ब्लैक वाला ये साइज का ग्राउंड लेवल से 7 या 10 फीट कहाँ पे अपने तरह पे देख रहा है। ये स्ट्रेट ट्री थर्ड वाला मिला ना, और ब्राउन फिश ऑल बोलते हैं। खाद्य है फिश खाता हो, फोटोग्राफर के लिए बहुत दिखा दिखा वही है ब्राउन फिश ऑल। वो सर ने क्या फोटोग्राफर का बहुत पसंद बर्ड है, बहुत कम मिलता मैम, बहुत ढूंढना पड़ता हमको। ব্রাউন ফিশিং আউল এখানে লুকিয়ে আছে। আপনাদের ভালো করে দেখাতে পারলাম না বলে তার ছবিটা আপনাদের দেখালাম। আর গাইডের কথাও তো শুনলেন, এটা খুব রেয়ার, চট করে দেখা যায় না। ফটোগ্রাফারদের নাকি খুব প্রিয় পাখি। এই জায়গাটা দেখুন, এক্ষুনি যে গল্প করছিলাম, চান্দা আর চাঁদনি দুই বোন, তাদের প্রিয় জায়গা এটা। গরমের সময় জল খেতে ওরা এখানেই আসে, আর যেহেতু এখানে একটা জলাশয় আছে, এখানেই তারা গা ডুবিয়ে বসে থাকে। আর বললাম না, খুব সম্প্রতি দুই বোনের ঝগড়া হয়েছে, মানে খুব মারপিট করেছে ওরা। আসলে একই জায়গা দুজনে শেয়ার করে তো। এই জায়গাটা সত্যি বলছি একদম যেন জিম করবেটের বইয়ের পাতা থেকে উঠে এসেছে। যেই রকম বর্ণনা আমি জিম করবেটের বইতে পড়েছি যে বাঘের প্রিয় থাকার জায়গা, একদম একদম ঠিক এই জায়গাটা সেরকমই। आपने क्या बोले थे इधर कौन से टाइगर है? चांदनी और चंदा और चांदनी का एरिया ये वाला, चंदा और चांदनी का एरिया दोनों आता 5-6 दिवसाच्या अगोदर इथे भांडण झालं होतं दोघींचं। अच्छा शेयर कर रहे हैं। अभी कैसे मैम वेदर ठंडा है, ट्रेन जगह जगह जाकर बैठ के सो जाते हैं। अभी तो धूप होता तो ये वाटर बॉडी के पास ही रहते। সত্যি যদি এর ভেতরে বাঘ ঘুমিয়েও থাকে, আমরা কেউ টেরও পাবো না। বলে না, আমরা বাঘকে দেখতে পাই না ঠিকই, বাঘ কিন্তু সর্বক্ষণ আমাদের দেখে চলেছে। সর্বক্ষণ মানে এটা বলে এটা নয় যে শহরের মধ্যে, আমি জঙ্গলের কথাই বলছি। আপনি জঙ্গলে ঢুকেছেন বাঘ খুঁজতে, বাঘকে আপনি দেখতে পাচ্ছেন না, বাঘ কিন্তু আপনাকে ঠিক দেখতে পেয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। দেখুন, এই জায়গাগুলোর ভেতরে বাঘ যদি বসে থাকে আপনি বুঝতে পারবেন কিরকম জলাশয়, কিরকম জল, আর তার ভেতরে এরকম গাছপালা। জিম করবেটের বই যারা পড়েছেন তারা সবাই নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন। ভীষণ ঘন জঙ্গল এটা, এতটাই ঘন জঙ্গল যে গাছপালার ডালগুলো আমাদের গায়ে লাগছিল। বেশ ভয় ভয় করছিল, কিন্তু ওইখানে একটা প্ল্যাকার্ড দেখলেন, ওখানে লেখা আছে এখানে কোনো মতেই গাড়ি থামানো বা গাড়ি থেকে নামা যাবে না। हे जंगल जंगली मुर्गा বাঘ কিন্তু এখনো পর্যন্ত কোনো টুরিস্টকে বা কোনো টুরিস্ট গাড়িকে অ্যাটাক করেনি। কিন্তু তা বলে এটা ভাববেন না বাঘ অ্যাটাক করেনি, বাঘ করেছে। অনেক বনকর্মীকে কিন্তু বাঘ অ্যাটাক করেছে এবং অনেকেই তাতে মারাও গেছেন। তবে হ্যাঁ, ম্যানিটার কিন্তু নয়। তারা অ্যাটাক করেছে হয়তো নিজেদের বাঁচার তাগিদে বা ভয় পেয়ে, মানুষ খাবার জন্যে নয়। কারণ কোনো বাঘই স্বাভাবিকভাবে ম্যানিটার হয় না,
মানুষ তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে না। আর এই জঙ্গলে আছে প্রচুর হরিণ। শুধু হরিণ কেন, সাম্বার আছে, আছে নীলগাই, তাই তাদের খাওয়ার অভাব কিন্তু এখানে নেই। জায়গাটা বেশ গা ছমছমে না? বাঘেদের নামগুলো কিরকম মজাদার বলুন? বিজলি, রোমা, বলরাম, নয়নতারা, ছোটি তারা, ছোটা মটকা, চান্দা, চাঁদনি, কি সুন্দর। বন দপ্তরে এই নামগুলো দেয়। মাঝখানে নাকি কিছুদিন নাম দেয়া বন্ধ হয়ে গেছিল, তখন একটা নাম্বার হিসেবে তাদেরকে বলা হতো, কিন্তু তারপর আবার নাম দেয়া শুরু হয়েছে। জঙ্গলের মধ্যেই বন দপ্তরের এটা অফিস, অফিস বা অন্য কিছু যাই বলুন। চন্দা আর চাঁদনিকে দেখা মানে এদের কাছে কোনো ব্যাপারই না। এরা এমনভাবে গল্প করেন, এমনভাবে কথা বলেন যেন ফ্যামিলি মেম্বারের মতো। বাড়ির কারুর সম্পর্কে কথা বলছেন, যে ও এসেছিল কি, বললো হ্যাঁ এসেছিল তো, একটু আগেই গেল, বা এখানে সারা রাত বসেছিল। আমি ওনাদের বললাম আপনাদের ভয় করে না? বললো আমরা তো এই জঙ্গলেই ছোট থেকে বড় হয়েছি। কি করে থাকে বলুন তো ওখানে? ওখানে ওনারা 3 জন থাকেন। আমি বললাম এই জঙ্গল আপনাদের ঘরবাড়ি, আর এই সমস্ত বাঘগুলো আপনাদের বোধহয় ফ্যামিলি মেম্বার। আমার কথা শুনে ওনারাও হাসছিলেন, বললেন হ্যাঁ একরকম তাই। প্রত্যেক গাইডেরই কিন্তু ভীষণভাবে চেষ্টা থাকে তাদের গেস্টকে তারা বাঘ দেখাবেন। এটা নিয়ে আমার 3 নম্বর সাফারি। আমি 3 জন গাইডকেই দেখলাম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে তারা আমাদের বাঘ দেখাতে পারেন। সম্ভাব্য যত জায়গা আছে, যেখানে যেখানে থাকার সম্ভাবনা আছে, বা কোথা থেকে কল আসছে, বা কেউ ফোন করে বলছেন বা হোয়াটসঅ্যাপ করে বলছেন, সঙ্গে সঙ্গে তারা সেখানে নিয়ে যাচ্ছেন। তাদের চেষ্টার সত্যি কোনো ত্রুটি নেই। আমরা যেতে যেতে দেখতে পেলাম এক পাল সাম্বারকে। ওনারা বললেন এগুলো সবই ফিমেল সাম্বার। अच्छा नहीं अभी नहीं है, अभी होते तो ये सब नहीं होते यहाँ पे। না হতে পারে এইসব আছে বলে पूरा সামনে फीमेल এখানটা है আসবে। इधर मैम, पूरा फीमेल ही दिख रही अच्छा ये सब फीमेल है। है, फीमेल ही दिख रही अच्छा है। मेल को सर हार्न रहते हैं सर, हाँ हार्न रहते हैं। इससे सब नारी शक्ति है। मेल किधर गए, बॉडी गार्ड। एक ही फीमेल हो सकता है। শুনতে পেলেন আশা করি আমার গাইড বাবুর কথা, তাই আলাদা করে একই কথা আমি আর রিপিট করছি না। এই সব জায়গাগুলো বৃষ্টি হলে একদম জলে ভরে যাবে। প্রত্যেকটা জলাশয়ের পাশে পাশে আছে একটা করে ওয়াচ টাওয়ার। সব জায়গাতেই সোলার লাগানো আছে, সোলার সিস্টেম, আর সেখান থেকেই জলটা আসে, কারণ জঙ্গলের মধ্যে তো আর ইলেকট্রিসিটি ব্যবহার করা যায় না, তাই সেই সোলার সিস্টেম দিয়েই ওই জলাশয়গুলোতে জল ভরা হয়। যে সাম্বারের দলটাকে আমরা এক্ষুনি দেখলাম, ওরাই আবার চলে এসছে এখানে জল খেতে। এখানে কিন্তু চান্দা আর চাঁদনিও আসে জল খেতে।
আমরা বেশ অনেকক্ষণ এখানটায় অপেক্ষা করলাম। যদিও জানতাম এখন চাঁদনি, চান্দা, বিজলি কেউই এখানে আসবে না, তবুও এই পরিবেশে ভালো লাগছিল এখানে বসে থাকতে। আমাদের গাইড আর আমাদের চালক যে কত গভীর বনে আমাদের নিয়ে গেলেন তা আমি কি বলবো। আমি বললাম, এত রাস্তা আপনারা চেনেন কি করে, আবার চিনে চিনে ফেরেনও। বাপরে, এই রাস্তার কথা আমি কোনোদিন ভুলবো না। ওনারা অবশ্য আমার কথা শুনে হেসেই ফেললেন, বললেন এসব তো আমাদের ছোটবেলা থেকে অভ্যেস। এখন আমরা যে জায়গাটাতে এসেছি এটা নাকি বিজলির জায়গা। এই পুরো এরিয়াটা নাকি বিজলির। अगर नहीं मिला तो फिर इधर आते। बबली वही है ना जो अटैक किया। এখানেও আমরা বেশ কিছুক্ষণ গাড়িতে বসে অপেক্ষা করলাম, কিন্তু না, বিজলিকেও আমরা দেখতে পেলাম না। ঠান্ডা পরিবেশ পেয়ে সকাল থেকে তারা যে সেই ঘুম লাগিয়েছে, এখনো অবধি তাদের ঘুম ভাঙেনি। इधर अच्छा है उनको लिए। অগত্যা এখান থেকেও চলে গেলাম আমরা। সত্যি ওনারা বারবার বলছিলেন যে আপনারা আসেন বাঘ দেখতে, আর আমাদেরও খুব চেষ্টা থাকে যাতে আমাদের প্রত্যেকটা গেস্ট বাঘ দেখে, কিন্তু সেটা তো সম্ভব নয় বলুন। বাঘেরও তো একটা মন, মর্জি, মুড সব আছে। সে কেন আমাদের জন্য বসে থাকবে যে আমাদের দেখা দেবে বলে? তার জায়গাতে আমরা এসেছি, অতএব তার মর্জির ওপরই আমাদের নির্ভর করতে হবে। আমার কিন্তু কোনো দুঃখ নেই জানেন। আমি যখন কিছুদিন আগে নর্থ বেঙ্গলের গরুমারা ফরেস্টে গেছিলাম, সেখানে খুব একটা সেরকম কিছু দেখতে পাইনি। তার ভিডিও আমি আপলোড করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাতেও আমার কোনো দুঃখ ছিল না, কারণ এই জঙ্গল, এই পরিবেশ, এই প্রকৃতি, এর মাঝখানে যে এতটা সময় কাটাচ্ছি, এটাই তো বেশি পাওয়া, তাই না? তাই আমার কাছে এটাই অনেক। আর এটা তো ভীষণভাবে কাঙ্ক্ষিত এই আন্ধেরি তারবায় ঘোরাটা। আমি কোর এরিয়ার ভিডিওতেই তো প্রথমেই বলেছিলাম যে 7 বছর অপেক্ষার পর আমি আর টিনটিন এখানে আসতে পেরেছি। দূর থেকে একটা ইন্ডিয়ান গৌড় দেখা যাচ্ছে, যদিও সে কাছে আসছে না, অনেকটা দূরেই আছে। কারণ এখানেও একটা জলাশয় আছে, আর ও এসছে জল খেতে। একটু আগে যেটা বললাম, দেখুন সোলার সিস্টেম লাগানো আছে। এই সোলার সিস্টেমের মারফতই এই জলাশয়গুলোতে জল ভরা হয়। ওর জল খাওয়া বোধহয় হয়ে গেছে, ও ফিরে যাচ্ছে এবার। এই যে ছবিতে দেখে নিন, এইরকম দেখতে হয় ইন্ডিয়ান গৌড়। আবার আমাদের খোঁজা শুরু হলো। মানে যাকে বলে তন্ন তন্ন করে খোঁজা, আমরা কিন্তু লিটারেলি সেটাই করেছি। অলি গলি তন্ন তন্ন করে খুঁজেছি। কিন্তু বাঘমামা বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিলেন আমাদের জন্য। তবে এই জঙ্গল ঘোরাতেই দারুণ আনন্দ পাচ্ছি আমরা। সত্যি অসাধারণ লাগছে আমাদের এইভাবে জঙ্গলকে জানতে, জঙ্গলের ভেতরে ঢুকতে। তাও তো মাত্র 20%, 80% তো বন্ধ। তাহলে ভাবুন তো পুরো 80% দেখতে গেলে কি হতো।
मालूम ही नहीं पड़ा। नहीं मैम, इसलिए हम लोग बारीक चेक करें उनकी डेली আমি একজনের কাছে শুনলাম এই ওয়াচ টাওয়ারের নিচে নাকি থাকাও যায়। আপনাকে আপনার নিজস্ব ব্যবস্থা করেই আসতে হবে, বন দপ্তরের পারমিশন নিতে হবে, বন দপ্তরের গাড়ি এসে আপনাকে এখানে নামিয়ে দিয়ে যাবে, আপনি সারা রাত থাকবেন, ওয়াচ করবেন, আর পরদিন সকালে এসে বন দপ্তরের গাড়ি আপনাকে নিয়ে যাবে। তবে তার বেশি ডিটেলসটা কিন্তু আমি জানি না, শুধু এইটুকুই শুনলাম, কিন্তু যেখান থেকে শুনেছি সেটা কিন্তু একদম অথেন্টিক। যেতে যেতে হঠাৎ একটা জিনিস আমাদের চোখে পড়ল, এই জিনিস আমি আগে কোনো দিন দেখিনি। দুটো ময়ূরের লড়াই। দেখছেন কিরকম মারামারি করছে দুজনে মিলে। মারামারি করা দুটো ময়ূরকে পেছনে রেখে আমরা আবার এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে হঠাৎ নজরে পড়ল একটা নীলগাই, কিন্তু সে নাকি এত শাই, সে 2 সেকেন্ডও থামল না। शाय रहता है मैम थोड़ा आवाज। দিলা কে টেনশন না একটু না দৌড়চ্ছে না, লেজতে মিশে যাচ্ছে ঘাস ওইটুকুই। ও গয়া क्या अंदर एकदम हाँ अंदर देखेंगे मैम अभी उनके लिए कुछ जाएंगे और जगह रहेंगे। हाँ और चांदनी आती थी इधर अच्छा 2 दिन पहले ही तो जैसे चांदनी अभी पानी एकदम कम हो गया ना। सोलर लगा हुआ है उसमें पानी लगता है। अच्छा बारिश में तो भर जाएगा ये बारिश कर जाए। पूरा भर जाएगा। নিশ্চয়ই এতক্ষণ আপনারা আমার গাইডের কথা শুনছিলেন, আর গাছের ওপর লাগানো মাচাটা দেখলেন, ওই মাচায় বসে রেঞ্জাররা বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন, ওরা ওখান থেকে দেখেন মানে কোন বাঘ আসছে, কোন বাঘের কোনো ক্ষতি হয়েছে কিনা, বা নজর করেন আর কি, ওখান থেকে রক্ষণাবেক্ষণ করেন। তো ওই মাচাটা বন দপ্তরের কর্মীদের জন্যই বানানো হয়েছে। এবার আমরা আরও একটা নীলগাইকে দেখতে পেলাম। আমাদের গাইড বললেন এই নীলগাইটা মেল। কি করে মেল বোঝা যাবে? যে নীলগাইয়ের শিং আছে এবং গলার কাছে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে মেল। নীলগাইকে এখানে অনেকেই নীল ঘোড়া বলে, কারণ এর গায়ের রংটা নীলচে। অ্যাকচুয়ালি এটাও কিন্তু এক ধরনের হরিণী, না এটা গাই মানে গরু, আর না এটা ঘোড়া। যাক বাবা, এতক্ষণে আমাদের সাই নীলগাই আমাদের সামনে এসেছে। গাড়িটা অবশ্য অনেকটা দূরে দাঁড় করানো হয়েছে, সেই জন্যে ও বোধহয় আমাদের উপস্থিতি বুঝতে পারেনি, তাই খুব নিশ্চিন্তে ও রাস্তা পার হয়ে উল্টো দিকে যাচ্ছে। अभी भागा वो इंजन स्टार्ट हुआ ना वो भागा वो। আস্তে আস্তে আমাদের এই সাফারির সফর একদম শেষের দিকে। ফেরার পথেও আমরা দেখতে পেলাম একটা সাম্বারের ঝাঁককে। এদের কানগুলো বেশ মজার। এখন প্রায় 6:45 মতো বাজে। 4 ঘন্টা হয়ে গেল দেখতে দেখতে। অদ্ভুত ভালো থাকায় ভোরে থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চাঁদনি চান্দা কি জানি ওরা কোথায় ঘুমোচ্ছে। সারা জঙ্গলে ভারী একটা মায়াময় আলো যেন ছড়িয়ে পড়েছে। অল্প অল্প মেঘ জমতেও শুরু করেছে।
এই মায়াবী আলোতে জঙ্গলকে আরো সুন্দর লাগছে। আর ঠিক তখনই আমরা দেখলাম চাঁদনিকে। टाइगर 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 वही कैमरा और करीब मत जाइए, मत जाइए और करीब। नहीं नहीं करीब मत। यार हम लास्ट में मोबाइल पर ले চাঁদনি গাছের তলায় এসে সেন্ট মার্কিং করলো, মানে তার টেরিটরিটা নিশ্চিন্ত করলো। বাঘ কিন্তু তার টেরিটরিতে অন্য কাউকে পছন্দ করে না। थोड़ा देख के गाड़ी नहीं नहीं करीब मत जाओ। उसको जाने दो, उसको पहले जाने दो, करीब मत जाओ। उसके पीछे चलेंगे हम लोग। চাঁদনি এবার এই রাস্তাটা পেরিয়ে যাবে ওই দিকে, কারণ ওইদিকে আছে একটা ছোট জলাশয়, ও সেখানেই যাবে জল খেতে। সত্যি রাজা, রাজকীয় চাল। এই জন্যেই বাঘ আমাদের জাতীয় পশু। বুদ্ধদেব গুহ বাঘকে সবসময় রাজা বলেই সম্বোধন করতেন। আস্তে আস্তে চাঁদনিও জঙ্গলের ওই দিকে ঢুকে গেল। जितना भेटली आता भेटली আমার 7 বছরের অপেক্ষার পর আন্ধেরি তারোবার এই সাফারি সম্পূর্ণ হলো। যত বিশেষণই আমি ব্যবহার করি না কেন, সবগুলোই কিন্তু কম বলা হবে। এই অদ্ভুত সুন্দর মায়াবী রোমাঞ্চকর সফরের জন্য কোনো বিশেষণই যোগ্য নয়। আমি আমার আন্ধেরি তারোবার সফর এবং এই ভিডিও দুটোই এখানে শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন কোর এরিয়ার ভিডিও এবং এই বাফার এরিয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে থাকবেন। সবথেকে জরুরি মনকে ভালো রাখবেন, সেটাই করবেন যেটা মন চায়। আজ তাহলে আমি এই ভিডিওটা শেষ করি। শেষ হয়ে হইল না শেষ। সত্যি বলছি, এই জঙ্গল ছেড়ে, আন্ধেরি তারোবার এই মায়াবী পরিবেশ ছেড়ে, এই বাঘেদের সুন্দর সুন্দর গল্প আর তাদের সংসার ছেড়ে আমার একটুও যেতে ইচ্ছে করছে না। অনেক কিছু পেলাম এখানে, অনেক 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 ভালো লাগায় ভরে রইলাম। সুযোগ পেলে আবার আসবো। আসলে অনেক কিছু আছে তো দেখার। আমাদের ভারতবর্ষ এত বড়, এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখি বলুন তো। তবু আবার আসবো আন্ধেরি তারোবা, তোমাদের গল্প শুনতে আসবো। অনেক কিছু পাওয়া নিয়ে এবারে আমি মুম্বাই ফিরে যাব। কাল সকালেই আমার ফেরার কথা। इतना भेटली कोणाकडे गेली का चलो मुझे थैंक यू वेरी मच। কিন্তু সব থেকে বড় পাওয়া কি জানেন আমার? টিনটিনের এই মুখের হাসিটা।